হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের MN3 পেপার থেকে দুটি গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন অর্থাৎ 10 নম্বর বা 20 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। দুটি প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, গৌতমের পুত্র সাতকর্ণীর কৃতিত্ব সংক্ষেপে বিবৃত করো। অ্যান্সারটাকে বোঝো। মৌর্য পরবর্তী যুগে দাক্ষিণাত্যে যে সাতবাহন রাজবংশ শক্তিশালী রাজ্য হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছিল, একসময় শক আক্রমণকারীদের প্রভাবে তার গৌরব স্থান হয়ে যায় অর্থাৎ কমে যায়। সাতবাহন বংশের এই ঘোর দুর্দিনে সিংহাসন আরোহণ করে গৌতমীর পুত্র সাতকর্ণী। তার রাজত্বকালে সাতবাহন সাম্রাজ্য কেবল পুনর্জীবিত হয়নি, বরং তিনি তার সামরিক ও প্রশাসনিক দক্ষতার মাধ্যমে এই বংশের শ্রেষ্ঠতম শাসকের মর্যাদা লাভ করেন। তার কীর্তি মূলত তার মায়ের জারি করা নাসিক প্রশস্তিতে লিপিবদ্ধ আছে। তারপর দেখো, সামরিক বিজয় ও শক্তির বিনাশ। গৌতমীর পুত্র সাতকর্ণীর সবচেয়ে উল্লেখযোগ্য কীর্তি ছিল শক কর্তব্য নহপানের নেতৃত্বাধীন বিদেশি শক্তির উচ্ছেদ। তার সিংহাসন আরোহণের পূর্বে শক শাসক নহপান সাতবাহনদের বহু গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করে নিয়েছিল। নাসিক প্রশস্তি অনুসারে সাতকর্ণী প্রবল পরাক্রমে শকদের খহরাত বংশকে সম্পূর্ণরূপে ধ্বংস করে। শকদের একটা বংশ ছিল খহরাত বংশ, তাকে ধ্বংস করে দিল। আর এই বিজয়ের প্রমাণ পাওয়া যায় মহারাষ্ট্রের যোগল থাম্বিতে প্রাপ্ত নহপানের রূপার মুদ্রাগুলিতে, যার ওপরে সাতকর্ণী নিজের নামাঙ্কিত করে পুনরায় মুদ্রণ করেছিলেন। তিনি নিজেকে খহরাত বংশের নির্মূলকারী হিসাবে ঘোষণা করেন। ঐতিহাসিক ডক্টর ডি এ স্মিথ মন্তব্য করেন, গৌতমের পুত্র সাতকর্ণী প্রথম দেশীয় রাজা, যিনি মধ্য ও পশ্চিম ভারতে শক ক্ষমতা বিলুপ্ত ঘটিয়েছিলেন। তারপরে বিশাল সাম্রাজ্যের পুনরুদ্ধার ও বিস্তার। এখানে কি বলা হচ্ছে দেখো, শক, যবন ও পল্লব এই তিন বৈদেশিক শক্তিকে পরাজিত করার পর সাতকর্ণী তার পূর্বপুরুষদের হারানো রাজ্যগুলি পুনরুদ্ধার করেন এবং সাম্রাজ্যের বিস্তার ঘটায়। তিনি আশিক, মূলক, সুরত, কুকরা, অনুপ, বিদর্ভ এবং আকর অবন্তীর মতো গুরুত্বপূর্ণ অঞ্চল জয় করেন। নাসিক প্রশস্তিতে বলা হয়েছে যে তার শাসন উত্তরে বিন্ধ্য থেকে দক্ষিণে মালয় পর্বত পর্যন্ত এবং পূর্ব ও পশ্চিম সমুদ্র পর্যন্ত বিস্তৃত ছিল। তারপরে ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে ভূমিকা, এই পয়েন্টটা নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। আমাদের সেপ্টেম্বর মাস থেকে ক্লাস শুরু হয়েছে এবং প্রতি সপ্তাহে 2 দিন করে ক্লাস থাকে। তোমরা যারা পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো, নিচে যে নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো বা স্টাডি মেটেরিয়াল পারচেস করতে পারো। কোয়ালিটি নোটসে দেখতে পাচ্ছ, এই কোয়ালিটির নোটস তোমরা কিন্তু সেক্ষেত্রে পাবে। দেখো, ধর্মীয় ও সামাজিক ক্ষেত্রে ভূমিকা, এই পয়েন্টটাকে এবারে বোঝার চেষ্টা করো। গৌতমীর পুত্র সাতকর্ণী কেবল সামরিক শাসকই ছিলেন না, তিনি ছিলেন একজন ধর্মপ্রাণ এবং সংস্কারক। তাকে এক ব্রাহ্মণ বলা হয়েছে এবং তিনি নিজেকে ক্ষত্রিয় দর্প মান মর্দন হিসাবেও বর্ণনা করেছে। এর দ্বারা প্রতীয়মান হয় যে তিনি সমাজে ব্রাহ্মণ্য ধর্মের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা করতে চেয়েছিলেন এবং বর্ণসংকর জাতির উত্থান রোধ করে বর্ণাশ্রম ধর্মকে রক্ষা করতে সচেষ্ট ছিলেন। তবে তিনি অন্য ধর্মের প্রতিও উদারতা দেখান। তিনি বৌদ্ধ ভিক্ষুকদের জন্য ভূমি দান করেছিলেন, যা তার ধর্মনিরপেক্ষতার দৃষ্টিভঙ্গি প্রমাণ করে। তারপরে দেখো, সুশাসন ও শিল্প ও সংস্কৃতির পৃষ্ঠপোষক। একজন আদর্শ রাজা হিসাবে তিনি প্রজাদের মঙ্গলের জন্য সর্বদা তৎপর ছিলেন। তিনি ন্যায়সঙ্গতভাবে কর ধার্য করেন এবং প্রজাদের ওপর অযথা বোঝা চাপাতেন না। তার ব্যক্তিগত গুণাবলীর বর্ণনাও নাসিক প্রশস্তিতে পাওয়া যায়। তাকে রাম, ভীম, অর্জুন
প্রমুখ পৌরাণিক বীরেদের সঙ্গে তুলনা করা হয়েছে। তার রাজত্বকালের নির্মাণ কার্য ও শিল্পকলার উন্নতি ঘটে। দাক্ষিণাত্যের স্থাপত্য শৈলীতে অমরাবতীর রীতির বিকাশ তার সময়ই হয়েছিল। এবার উপসংহার। গৌতমীর পুত্র সাতকর্ণীর শাসন আমল ছিল সাতবাহন বংশের স্বর্ণযুগ। এবার তোমরা উপসংহারটা দেখে নাও, আমি পরের প্রশ্নের উত্তরটা আলোচনা করছি। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন আছে শক সাতবাহন সংঘর্ষের প্রকৃতি আলোচনা করো। এটাও মোস্ট ইম্পর্টেন্ট, অর্থাৎ আজকে ক্লাসে যে দুটো প্রশ্নের উত্তর আমি আলোচনা করছি এই দুটোর মধ্যে একটি প্রশ্ন কমন তোমরা পরীক্ষায় অবশ্যই পাবে। ভূমিকা দেখে নাও এখানে। খ্রিস্টীয় প্রথম ও দ্বিতীয় শতকে দাক্ষিণাত্যের সাতবাহন এবং পশ্চিম ভারতে শক কর্তব্যদের মধ্যে দীর্ঘস্থায়ী ও রক্তাক্ত সংঘাত চলেছিল। তা ভারতীয় ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা। এই দ্বন্দ্ব প্রায় 2 শতক ধরে চলেছিল এবং এই দুই শক্তির উত্থান পতনের কারণ হয়েছিল। বলছে এই দুই শক্তির উত্থান পতনের কারণ হয়েছিল মূলত আঞ্চলিক আধিপত্য, বাণিজ্যিক স্বার্থ এবং রাজনৈতিক প্রভাব বিস্তারের আকাঙ্ক্ষায় এই সংঘর্ষের মূল ভিত্তি ছিল। এবার পয়েন্টটা দেখো, শক সাতবাহন সংঘর্ষের প্রকৃতি। এখানে কি বলা হচ্ছে? এখানে শক সাতবাহন সংঘর্ষের প্রকৃতি ছিল প্রধান আঞ্চলিক আধিপত্য, অর্থনৈতিক স্বার্থকেন্দ্রিক এবং এই সংঘাতের কয়েকটি পর্যায়ে বিভক্ত ছিল। প্রথম হচ্ছে দেখো সংঘর্ষের মূল কারণ ও অর্থনৈতিক প্রকৃতি। এই সংঘর্ষের মূলে ছিল পশ্চিম ভারতের উর্বর মালভূমি, বিশেষত গুজরাট, মালব এবং উত্তর কোঙ্কণ অঞ্চলের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা। এই অঞ্চলগুলি ছিল দক্ষিণাপথ ও উত্তর ভারতের মধ্যে সংযোগ স্থাপনকারী এবং সেই সময় প্রধান বাণিজ্য কেন্দ্র। ঐতিহাসিক উপিন্দর সিং এর মতে শক সাতবাহন দ্বন্দ্বের প্রধান কারণ হল সেই যুগের বিখ্যাত বন্দর ভিগু কচ্ছ। তারপর দেখো ভিগু কচ্ছ, তারপর দেখো সোপারা কল্যাণের ওপরে কর্তৃত্ব নিয়ে বিরোধ। আর পশ্চিম উপকূলের এই বন্দরগুলি রোম সাম্রাজ্যের সঙ্গে লাভজনক সামুদ্রিক বাণিজ্যের কেন্দ্র ছিল। এই বন্দরগুলির ওপর নিয়ন্ত্রণ মানেই ছিল রাজ্যের বিপুল অর্থনৈতিক সমৃদ্ধি, যা দুই শক্তি অর্জন করতে চাইত। তারপরে বলা হচ্ছে দেখো খরহাত শাসকদের সঙ্গে সংঘর্ষের প্রথম পর্বে সাতবাহনদের সঙ্গে শকদের খহরাত শাখার সংঘাত দেখা যায়। শক কর্তব্য নহপানের সময় সাতবাহন শক্তির ব্যাপক বিপর্যয়ের সম্মুখীন হয়। নহপান নাসিক, পুনে, মালব এবং উত্তর কোঙ্কণের বিস্তীর্ণ অঞ্চল দখল করে সাতবাহনদের রাজধানী জুন্নার থেকে সরিয়ে নাসিকের কাছে পৈঠানে নিয়ে যেতে বাধ্য করে। এই সময় সাতবাহনদের ক্ষমতা প্রায় লুপ্ত হয়ে গিয়েছিল। এই পর্ব শকদের সামরিক আধিপত্য এবং সাতবাহনদের দুর্বলতা প্রমাণ করে। তারপর আছে গৌতমীর পুত্র সাতকর্ণীর নেতৃত্বে সাতবাহনদের প্রত্যাবর্তন। সাতবাহন বংশের শ্রেষ্ঠ রাজা গৌতমীর পুত্র সাতকর্ণী সাতবাহনদের গৌরব ও ক্ষমতা পুনরুদ্ধার করে। তিনি এক সামরিক অভিযান পরিচালনা করে শক শাসক নহপানকে পরাজিত ও নিহত করে। এই বিজয় প্রমাণ মেলে নহপানের মুদ্রার ওপর সাতকর্ণীর নামাঙ্কিত মুদ্রার মাধ্যমে। নাসিক প্রশস্তিতে শক, যবন পল্লব, নিষুদন এবং খহরাত বংশের নির্মূলকারী বলে উল্লেখ করা হয়েছে। পরের পয়েন্ট হচ্ছে দেখো কর্দমক শাসকদের উত্থান ও দ্বিতীয় সংঘর্ষ। খহরতদের পতনের পর শক কর্তব্যদের কর্দমক শাখা আবার শক্তিশালী হয়ে ওঠে। এই শাখার অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন প্রথম রুদ্রদামন। তার সময় শক সাতবাহন সংঘাতের দ্বিতীয় এবং আরও তীব্র পর্ব শুরু হয়। রুদ্রদামনের জুনাগড় শিলালিপি থেকে জানা যায় যে তিনি সাতবাহন রাজাকে দুইবার পরাজিত করেছিলেন। রুদ্রদামন দাবি করে যে আত্মীয়তার কারণে তিনি পরাজিত সাতবাহন রাজাকে বিনাশ করেনি এবং এই ঘটনা প্রমাণ করে যে সামরিকভাবে পরাজিত হলেও সাতবাহন রাজা কূটনৈতিক আশ্রয় নিয়ে রুদ্রদামনের কন্যার সঙ্গে নিজ পুত্রের বিবাহ দিয়ে একটি অস্বস্তিকর শান্তি স্থাপন করতে সক্ষম হয়। তারপরে যাজ্ঞশ্রী
যজ্ঞশ্রী সাতকর্ণীর সময় মানে শেষ চেষ্টা। সাতবাহন বংশের শেষ উল্লেখযোগ্য শাসক যজ্ঞশ্রী সাতকর্ণীর সময়ে পুনরায় শকদের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়। তিনি কিছু সময় জন্য শকদের কাছ থেকে পশ্চিমী দাক্ষিণাত্যের কিছু অংশ পুনরুদ্ধার করতে সক্ষম হন, যার প্রমাণ তার মুদ্রা ও লেখাতে পাওয়া যায়। আর এই পর্বটি ছিল দুর্বল সাতবাহন শক্তির শেষবারের মতো নিজেদের অস্তিত্ব রক্ষার প্রচেষ্টা। যদিও পরবর্তীকালে শক শক্তি দীর্ঘকাল ধরে পশ্চিম ভারতে টিকে ছিল। তারপর বলা হচ্ছে উপসংহার। শক সাতবাহন সংঘর্ষের প্রকৃতি ছিল মূলত ক্ষমতা, সম্পদ ও বাণিজ্যিক পথের নিয়ন্ত্রণের জন্য দুটি প্রতিবেশী রাজবংশের এক দীর্ঘস্থায়ী লড়াই। এই দ্বন্দ্বে কখনো শকরা আবার কখনো সাতবাহনরা জয়ী হয়েছে, যা এই সংঘর্ষকে এক উত্থান পতনের চরিত্র দান করে। শেষ পর্যন্ত এই ক্রমাগত সংঘাত উভয় শক্তির সম্পদকে নিঃশেষ করে দেয়, যা সাতবাহন সাম্রাজ্যের পতনের অন্যতম কারণ হিসাবে কাজ করে। এই ছিল তোমাদের আজকে দুটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।